গুড আফটারনুন স্টুডেন্টস। আচ্ছা, আমি মানস স্যার, তোমাদের জিওগ্রাফির শিক্ষক। আজকে নতুন একটা অধ্যায় নিয়ে আমি চলে এসেছি তোমাদের কাছে। নতুন অধ্যায় সম্পর্কে আমরা আজকে আবার জানবো, ঠিক আছে? তো আমি শুরুতেই একটু জিজ্ঞাসা করে নেব, পূর্বের ক্লাসে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করেছিলাম সেইখান থেকে কিছু প্রশ্ন আমি তোমাদের জিজ্ঞাসা করব। তোমরা কতটা তৈরি হয়ে এসেছো সেটা আমি একটু দেখে নেব। পূর্বের ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম? মৃত্তিকা দূষণ। ভেরি গুড। তো মৃত্তিকা দূষণের কারণ, যে কোনো দুটি কারণ আমাকে কে বলতে পারবে? আচ্ছা, ঠিক আছে, খুব ভালো হয়েছে। আর অন্য দুটো কারণ কেউ কি বলতে পারবে? বলো। আচ্ছা, খুব ভালো। তো মোটামুটি তোমরা সবাই বলতে পেরেছো। আমি এরকমই চাই, তোমরা প্রতিনিয়ত তোমাদের প্রত্যেক দিনের যে আহ, প্রশ্নগুলো দেবো সেই প্রশ্নগুলো তোমরা বাড়ি থেকে খুব ভালোভাবে তৈরি করে আসবে, তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে? এরপরেও যদি যে কোনো সময়ে যদি কোনো প্রশ্নের উত্তর খুঁজতে বা বুঝতে অসুবিধা হয় আমাকে বলবে, আমি অবশ্যই তোমাকে বা তোমাদের সাহায্য করব, ঠিক আছে? তো আজকে নতুন একটা অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। কি সেই অধ্যায়? দেখি অধ্যায়টা কি আছে, একটু শুরু থেকে দেখি। তো দেখো, এখানে আমি দুটো ছবি দেখিয়েছি। এই যে দুটো ছবি, ছবির দ্বারা আমরা কি বুঝতে পারছি, কি মনে হচ্ছে আমাদের? দেখো, প্রথম যে ছবিটা আছে, প্রথম ছবিটা এত বেশি পরিমাণে প্লাস্টিক আমরা ব্যবহার করি, প্লাস্টিকের বোতল হতে পারে, ক্যারি ব্যাগ প্লাস্টিক হতে পারে, সেগুলো আর যত্রতত্র ফেলে দিচ্ছি আমরা। ফেলে দেওয়ার ফলে সেগুলো কোথায় গিয়ে চলে গেল? সমুদ্রে চলে গেছে। দেখো, যখন সমুদ্রে চলে গেল, সমুদ্রে গিয়ে বা নদীতে গিয়ে সেখানকার যারা বাসিন্দাই বলবো আর কি, আমরা তো স্থলভাগের বাসিন্দা, তো জলভাগে কারা থাকছে? জলভাগে মূলত আমরা যেটুকু জানি মাছ। তো এই যে মাছেরা যে আছে, বা আরো ছোট ছোট জলের পোকা বা বিভিন্ন প্রজাতির মাছ থাকতে পারে, তাদের কিন্তু বাস্তুতন্ত্রের একটা ব্যাপক সমস্যা দেখা দিচ্ছে। আমরা হয়তো আমাদের মতো করে আনন্দ করছি এবং যে কোনো বর্জ্য পদার্থ যে কোনো জায়গায় নিক্ষেপ করে দিচ্ছি, কিন্তু এই সব প্রাণী কিন্তু ব্যাপক একটা অস্তিত্বের সংকটের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে। এবং দেখা গেল অনেক প্রাণী জলের তলায় এই প্লাস্টিক বা এই নেট দড়ি, এই বিভিন্ন কারণে আমাদের ফেলে দেওয়া পদার্থের কারণে তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তাদের জীবনহানি হচ্ছে শুধুমাত্র এই কারণে, ঠিক আছে? পাশের ছবিটাও দেখো, জলের মধ্যে দিয়ে, এটা হয়তো আমাদের মানে কি বলবো, আমরা যে কোনো জায়গাতেই দেখতে পাই আমাদের পারিপার্শ্বিক পরিবেশে। বৃষ্টি হয়েছে বা ড্রেনের মধ্যে বা একটা কোনো ডোবা যদি থাকে, সেই নোংরা ডোবার মধ্যে মানে এরকম যথেচ্ছ হারে যথেচ্ছভাবে বর্জ্য পদার্থ নিষ্কাশন করার ফলে, নিক্ষেপ করার ফলে ব্যাপক পরিমাণে বর্জ্য পদার্থের পরিমাণ বেড়ে গেছে, তাই না? তো এর জন্য সর্বোপরি আমরা তো আমাদের ক্ষতি করছি, তার সাথে সাথে পরিবেশেরও ক্ষতি করছি, এবং এতটাই ক্ষতি করছি যে আগামী দিনে এর একটা বড় মাসুল কিন্তু আমাদের দিতে হবে, ঠিক আছে? তো দেখো, তোমরা যখন কোনো নদীতে বা কোথাও যাও, তোমরা কি দেখেছো জলটা কোথাকার জল, বা যখন পুকুরেও দেখেছো, খেয়াল করে দেখেছো কোথাকার জল একটু বেশি স্বচ্ছ, কোথাকার জল আবার একটু কম স্বচ্ছ, কোথাও নোংরা হয়ে আছে। আবার তোমরা অনেক সময় দেখবে কিছু কিছু জায়গাতে মাছ মরে ভেসে উঠছে। এগুলো কেন হয় জানো? কি মনে হয় তোমাদের? যেগুলোর জন্য, জল দূষিত হয়ে যাওয়ার জন্য হয়, তাই তো? ঠিকই বলেছো। তো জল দূষিত হয়ে যায়, দূষিত হয়ে যাওয়ার জন্য দেখবে যে জলটা অনেকটা স্বচ্ছ, মোটামুটি আমরা চোখে যেটা দেখতে পাই সেটা মনে করি অনেকটাই স্বচ্ছ জল, সেখানে দূষণের পরিমাণটা কম, দূষণ নেই বললেই চলে।
এবং এই যে এখানে যে দুটো জল আমি দেখিয়েছি, এগুলো কি জল দূষিত হয়েছে? কি মনে হয়? হয়েছে, তাই তো? কারণ জলের মধ্যে বিভিন্ন দ্রব্য মিশে গেছে, মিশে সেই জলটা আর ব্যবহারের যোগ্য নেই, তাই না? তো তোমরা এতক্ষণে বুঝেই গেছো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জল দূষণ। তো এই জল দূষণ বলতে বলতে আমি তোমাদের জাস্ট দুটো কথা বলি। দেখবে আগের দিন আমরা যখন পূর্বের ক্লাসে মৃত্তিকা দূষণ সম্পর্কে আলোচনা করছিলাম, সেখানকার অনেকগুলো কারণ, অনেকগুলো আহ, আলোচনার বিষয় কিন্তু এই জল দূষণের সঙ্গেও সম্পর্কিত। কারণ কোনো একটা পরিবেশের কোনো একটা অংশ শুধুমাত্র দূষিত হবে আর অন্য অংশগুলো দূষণ হবে না, সেটা কিন্তু হয় না। আমরা টপিকগুলো আলাদা আলাদা করে ভাগ করে নিয়েছি আমাদের নিজস্ব বোঝার সুবিধার্থে, কিন্তু যখন জল দূষণ হয় তার পাশাপাশি মৃত্তিকা দূষণও হয়, পরিবেশ দূষণও হয়, সর্বোপরি ব্যাপকভাবে পরিবেশেরই ক্ষতি হয়। ঠিক আছে? তো প্রথমে জল দূষণ কথাটা বলার আগে আচ্ছা বলো তো, জলের অপর নাম কি? জলের অপর নাম জীবন, তাই তো? মানুষ হয়তো খাদ্য ছাড়া মানে কিছুক্ষণ বা কয়েক ঘন্টা, একদিন বেঁচে খুব সহজেই বেঁচে থাকতে পারে, কিন্তু জল ছাড়া কি মানুষ তার বেঁচে থাকা যায়? যায় না। সেই জন্য জলের অপর নাম কি বলতো? জীবন। দেখবে আমরা যখন রৌদ্রের মধ্যে বা কোনো কাজ করছি বা দৌড়াদৌড়ি করছি, হাঁটাচলা করছি, কিছুক্ষণ পরে পরে আমাদের তেষ্টা পায়। যদি জল আমরা না খাই তাহলে কিন্তু আমাদের কষ্টের পরিমাণটা ব্যাপক হারে বেড়ে যায়, তাই না? তো আমরা ধরো জলটা পান করতে যাব, কিন্তু দেখা গেল সেই জলটা বা কোনো কারণে জলটা নোংরা হয়ে আছে, বা যখন আমরা এই যে যে ভৌম জল অর্থাৎ যেটা পাম্প, হ্যান্ড পাম্প, যেটা পাম্প করে জলটা নিচ্ছি বা ট্যাপ থেকে যে জলটা নিচ্ছি, দেখা গেল পান করতে গিয়ে জলটা আমরা আর পান করতে পারছি না, সে জলটা আমরা ব্যবহার করতে পারছি না। জলের মধ্যে যদি কোনো নোংরা থাকে, ব্যাকটেরিয়া থাকে, জল যদি ঘোলাটে অবস্থায় থাকে, তাহলে সেই জল কি আমরা পান করতে পারবো? তোমরা কি কেউ পান করবে? কেউ আমরা সেই জলটা পান করতে পারবো না, তাই না? তো এটাই হচ্ছে মূল কথা। জলে যখন বিভিন্ন অবাঞ্ছিত রাসায়নিক বা জৈব পদার্থ বা বিভিন্ন ধরনের জীবাণু যখন মিশে যাবে, এবং সেটা মানুষ বা অন্যান্য যে কোনো প্রাণী হতে পারে, শুধু মানুষ যে জল খায় বা আমরা যে জল খাই তা তো নয়, প্রত্যেকটা প্রাণী তাদের নিজস্ব প্রয়োজনে জল পান করে, করে তো? প্রত্যেকটা প্রাণী করে, যে কোনো গবাদি পশু করে, বন্য পশু জল পান করে, পশু জল মানে পাখিরাও জল পান করে নিজেদের জন্য। তো সেটা যখন সেই জলটা ব্যবহারের অযোগ্য হয়ে যাবে, তখন সেই জলকে জল দূষণ বলবো আমরা। বোঝা গেল তাহলে জল দূষণ কিভাবে হয়? ঠিক আছে। আচ্ছা, আমাকে কেউ একটু বলো, তোমার পারিপার্শ্বিক এলাকাতে তুমি কোথায় বা কাছাকাছি জায়গাতে কোথায় তুমি জল দূষণ দেখতে পেয়েছো? তোমার কি কারণে মনে হয়েছে যে এই জায়গার জলটা সম্পূর্ণভাবে দূষিত হয়ে গেছে? আর ড্রেনের জল তো দেখো, ড্রেনের জল তো দূষণ এটা আমরা জানি, তাই না? কারণ ড্রেনে কিসের জল যাচ্ছে? ড্রেনে আমরা যে দৈনন্দিন আমাদের প্রত্যেকটা গৃহস্থালির যে পয়ঃ প্রণালীর জলগুলো, মানে শৌচকার্য বা বাথরুমের যে ব্যবহার যে জল, রান্নার কাজে ব্যবহারের জল, সেগুলো তো ড্রেন দিয়ে যাচ্ছেই। সেটা তো, সেই জলটা তো দূষিত জল আমরা জানি, আলাদা করে তার পথ তৈরি করে দেওয়া হয়েছে। এছাড়া যে জলটা পরিষ্কার থাকা উচিত বলে আমরা মনে করি, দেখা গেল সেই জলটাও সবসময় আমাদের ব্যবহারের যোগ্য থাকে না। কারণ কি মনে পড়ছে? আচ্ছা, একজন বলল যে সে যখন এর থেকে গ্রীষ্মকালে যখন হ্যান্ড পাম্প দিয়ে জল গ্রহণ নিচ্ছিল কোনো একটা জল থেকে, কল থেকে, সে জলটা ঘোলাটে বেরোচ্ছিল, তাই তো? হ্যাঁ, সেটা একদিক থেকে কিন্তু জল দূষণ বলা যেতে পারে, এবং সেই জল আমাদের না গ্রহণ করাই উচিত। কারণ আমরা যখন ভৌম জল, এই যে যে জলটা আমরা হ্যান্ড পাম্পের সাথে নিয়ে আসছি, সেটা ভৌম জলের ভান্ডার থেকে আসছে,
তো দেখবে গ্রীষ্মকালে প্রত্যেকের বাড়িতেই জলের লেয়ার নেমে যায়। আমরা যখন পাম্প চালাই বা কল পাম্প করি তখন কিন্তু অন্যান্য সময়ে যে পরিমাণ জল ওঠে এই সময় জল কিন্তু অনেকটা ধীরে ধীরে বা কম পরিমাণে ওঠে। তাই তো, সবাই খেয়াল করেছো? তো এই যে অতিরিক্ত পরিমাণে যদি ভৌম জল আমরা গ্রহণ করে নিই তার ফলে কিন্তু সেখানে আর্সেনিকের মাত্রা এবং বা অন্যান্য বিভিন্ন খনিজ সেগুলো জলের সঙ্গে মিশে গিয়ে জল দূষিত হতে পারে। আমরা মনে করি যে জল তো রয়েছে মাটির তলায়, আর উপর থেকে তো নোংরা জল যাচ্ছে, বিভিন্ন আমাদের কার্যকলাপের জন্য নোংরা বিভিন্ন জায়গায় হয়ে আছে, তাহলে মাটির তলার জল কেন দূষিত হবে? মাটির তলার জলও কিন্তু দূষিত হয়। তো জল দূষণ সম্পর্কে তার কারণগুলো জানার আগে দু একটা কথা একটু আমরা বলবো। দেখবে ভারতবর্ষের আমরা প্রধান যে নদী সেই নদীর নাম কি বলতো? গঙ্গা নদী। আচ্ছা, এই গঙ্গা নদীটাকে আমরা ভারতবাসীরা কি হিসাবে মানে চিহ্নিত করি, কি হিসাবে অভিহিত করি? আমরা গঙ্গাকে মানে গঙ্গা দেবী হিসাবে মনে করি, গঙ্গা নদীকে সেই হিসাবে পুজো করা হয়, তাই না? দেখবে যে কোনো জায়গায় কেউ কোথাও গেলে দক্ষিণেশ্বর বলো বা কালীঘাট বলো বা বিভিন্ন যে নদী প্রান্তর যে অংশগুলো রয়েছে সেখানটা কেউ গেলে গঙ্গার জল বাড়িতে নিয়ে আসা হয় ড্রামে করে, তাই না? আচ্ছা, গঙ্গার জল কি কেউ ড্রামে করে বা কোথাও কি দেখেছো? আচ্ছা বলো তো, গঙ্গার জল কি আমাদের এই গঙ্গার জল দূষিত না একদম পুরো শুদ্ধ? দূষিত না? ঠিকই বলেছো। কারণ আমরা দেখো এই গঙ্গাটাকে যতই পুজো করি না কেন এটাও কিন্তু ব্যাপকভাবে দূষিত হয়ে গেছে। এর জন্য দায়ী কিন্তু আমরাই। এই যে গঙ্গার তীরে বিভিন্ন কলকারখানা, এছাড়াও শহরের যে সব নোংরা আবর্জনা সেগুলো সব আমরা গঙ্গার পাড়ে গিয়ে ফেলে দিয়ে আসছি। দেখো ওই ছবিটা দেখো, প্রথম যে ছবিটা আমি দেখিয়েছি এই ছবিটা দেখো, প্রচন্ড পাড় প্রচন্ড নোংরা হয়ে আছে। এছাড়াও কোনো পশু পাখি মারা গেলে গঙ্গায় কি ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। ইভেন বিভিন্ন জায়গায় গঙ্গার তীরবর্তী অংশে গঙ্গার পাশাপাশি শ্মশানও আছে, সেখানে শ্মশান তাদের ক্রিয়াকলাপ করা হয়, সেখান থেকেও একটা বর্জ্য পদার্থ সেগুলোও সব নদীতে ফেলে দেওয়া হচ্ছে, তার ফলেও ব্যাপক পরিমাণে দূষিত হচ্ছে। তো এর জন্য দায়ী কিন্তু এই মানুষেরাই। শুধুমাত্র সরকারকে দোষারোপ করে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়, তার জন্য মানুষকে সচেতন হতে হবে। দেখো পরের একটা ছবি আমি দেখিয়েছি, এই ছবিটা দেখো, এটা হচ্ছে ইংল্যান্ডের একটা নদী যেটাকে টেমস নদী নামে আমরা চিহ্নিত করতে পারি, জানি। এই নদীটা দেখো চারিপাশ দেখো কতটা সুন্দর করে বাঁধানো এবং এখানে কিন্তু নোংরা সেই পরিমাণ লেশমাত্র নেই। তার মানে কি টেমস নদী দূষিত নয়? অবশ্যই দূষিত, কিন্তু এখানে যে আবর্জনার ফেলার ফলে দূষণ হচ্ছে সেই সেই দূষণটা ওখানে নেই। ওখানে দূষণের পরিমাণটা আলাদা, যে প্রচুর পরিমাণে ওখানটাতে যন্ত্রবাহিত যে এগুলো চলছে তার থেকে যে দূষণ হচ্ছে তার ফলে গঙ্গা নদী দূষিত, এই টেমস নদী দূষিত হয়। তো তবুও যদি আমরা আহ, সামনাসামনি পাশাপাশি রেখে যদি তুলনা করতে পারি তো দেখবো দুটো নদীর মধ্যে কিন্তু দূষণের দিক থেকে তফাৎটা অনেকটাই, মানে যে কোনো একজন বাচ্চা ছেলে বা বাচ্চাই বলে দিতে পারবে যে কোনটা বেশি শুদ্ধ এবং দূষিত, তাই না? দেখো এই যে প্রথমেই বললাম আমাদের জল হচ্ছে আমাদের জীবন। তো পৃথিবীর 3 ভাগ জল, আর তাই তো, তো 3 ভাগ জলের মধ্যে এর মধ্যে বেশিরভাগ জায়গাতেই কিন্তু পানীয় জলের ব্যাপক অভাব দেখা যায়। বিশেষ করে আফ্রিকা, পশ্চিম এশিয়া, অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকায় তীব্র জলসংকট দেখা যায়। ঠিক আছে? তো এই পৃথিবীর মোট 100 ভাগ জলের 97 ভাগ হচ্ছে সমুদ্রের নোনা জল। সমুদ্রের নোনা জলকে কি আমরা সরাসরি ব্যবহার করতে পারি? পারবো? পারি না। কেন? সমুদ্রের জলে লবণের মাত্রা অত্যাধিক বেশি। সেই জলটাকে যদি আমরা পরিশুদ্ধ করে পরিশ্রুত করে ব্যবহার করার জায়গায় নিয়ে আসি তার জন্য কিন্তু অনেক খরচ সাপেক্ষ, অনেক ব্যয় সাপেক্ষ। সেটা সব দেশের
সরকারের পক্ষে বা সব দেশের প্রযুক্তির কাছে সেটা সম্ভবপর নয়। ঠিক আছে? আর যে বাকি যে 3 ভাগ মিষ্টি জলের মধ্যে 97 ভাগ সমুদ্রের জল, বাকি যে 3 ভাগ মিষ্টি জল রয়েছে 2 ভাগ হচ্ছে হিমবাহের বরফ হিসেবে রয়েছে। যে হিমবাহ জানি আমরা, বরফের চাদরগুলো উচ্চ পার্বত্য অঞ্চলে দেখা যায় পাহাড়ের গায়ে গায়ে। এই 2 ভাগই হচ্ছে হিমবাহের বরফ হিসাবে রয়েছে। আর 1 ভাগ রয়েছে মিষ্টি জল হিসাবে, সেটা হচ্ছে তোমার নদী, জলাশয় এবং ভূগর্ভের জল হিসেবে রয়েছে। তাহলে দেখো এত পরিমাণ জল, কিন্তু পান করার জলের পরিমাণ কিন্তু খুবই কম, এবং সেটাকেও যদি আমরা নষ্ট করে দিই তাহলে তো আমাদের ভবিষ্যতে এর মাসুল আমাদের দিতেই হবে, দিতে হবে তো। দেখো জল দূষণের কি কি কারণ আছে, সেই কারণগুলো মানে কিসের জন্য জল এত দূষিত হয়ে যাচ্ছে সেটা আমরা একটু বলবো। দেখো কালকে যখন মৃত্তিকা দূষণ আমরা আলোচনা করছিলাম পূর্বের ক্লাসে, তখন একটা পয়েন্ট আমি বারবার বলছিলাম যে জনসংখ্যার বিস্ফোরণ বা অতিরিক্ত জনসংখ্যা, যে চায়নার থেকে আমরা এখন অনেকটাই এগিয়ে গেছি জনসংখ্যার দিক থেকে। তো এত অতিরিক্ত পরিমাণ যদি জনসংখ্যা হয় তাহলে তার জন্য কিন্তু ব্যাপকভাবে চাহিদা বেড়ে যাচ্ছে, সবকিছুরই চাহিদা বেড়ে যাচ্ছে, এবং দূষণের পরিমাণ দিনের পর দিন, ধরো আগে যেরকম ছিল এখন সে দিনের পর দিন আরো দূষণের পরিমাণটা ধীরে 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 বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে? তো বর্তমানে জনসংখ্যা যে হারে বৃদ্ধি পাচ্ছে, একটা জায়গায় ফ্ল্যাট করা হয়েছে, সেখান থেকে গৃহস্থালির নোংরা কিন্তু আগে একটা বাড়ি থেকে, আমি যদি একটা বাড়িতে বসবাস করি সেখান থেকে একটা ফ্যামিলি থেকে যে আবর্জনা বেরোবে, একটা ফ্ল্যাট যদি সেখানে 100টা ফ্যামিলি বসবাস করেছে সেখান থেকে কত পরিমাণ আবর্জনা বেরোবে সেটা আমরা কল্পনা করতে পারছি। এবং এইগুলো কি করছি আমরা, যে যার মতো নির্দিষ্ট কোনো জায়গা নেই, যে যার মতো করে ফেলে দিচ্ছি, পরিকল্পনা নেই, যার জন্য আজকে এই জলদূষণের মাত্রা অতিরিক্ত হারে বেড়ে গেছে। তো প্রথমেই যে কারণটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে শিল্প কারখানা থেকে জল দূষণ। তোমরাই বলো তো, শিল্প কারখানা থেকে কিভাবে জল দূষিত হতে পারে? হ্যাঁ, যে কোনো কারখানায় দেখবে বিভিন্ন কারণে জলকে ব্যবহার করা হয়। ঠিক আছে? সেই জল যে কোনো জিনিস ধোয়ার কাজে হোক, রাসায়নিকের বিভিন্ন উপাদানের মেশানোর জন্য হোক, বা বিভিন্ন ধুয়ে প্রস্তুতকারকের জন্য হোক। এবার এই যে কলকারখানায় যে জলটা ব্যবহার করা হচ্ছে, এই জলটা কি করা হচ্ছে, কোনো ফিল্টার ছাড়াই সেই কারখানার থেকে সরাসরি পাইপলাইনের মাধ্যমে নদীতে যোগ করে দেওয়া হয়েছে। যোগ করে দিয়ে কি করছে, সেখান থেকে এই যে ক্ষতিকারক জলগুলো বেরোলো, কালারিং জলগুলো বেরোলো, সেইগুলোকে সরাসরি নদীর জলের সাথে মিশে যাচ্ছে। তাহলে মিশে গেলে কি হবে? মিশে গেলে জল দূষিত হয়ে যাবে। যেমন কি বলা হচ্ছে, অ্যামোনিয়া, ক্লোরিন, ফেনল, সায়ানাইড, বিভিন্ন ধাতু যেমন জিঙ্ক হতে পারে, পারদ হতে পারে, সীসা হতে পারে, এগুলো নদী, নালা বা নর্দমা বা সমুদ্রের সঙ্গে জলের সাথে মিশে গিয়ে জল দূষণ হচ্ছে। বোঝা গেল? তাহলে বিভিন্ন কারখানা যেগুলো তৈরি হয় সেগুলো তো আমাদের বাড়ির মতো নয় যে রান্না ধোয়ার জলটুকু আমরা শুধু ছেড়ে দিলাম যে ওই জলটা চলে গেল, কোনো অসুবিধা নেই, তাই না? আচ্ছা, এরপরে হচ্ছে গৃহস্থালী থেকে জল দূষণ। বলতো গৃহস্থালী থেকে জল দূষণ কিভাবে হতে পারে, কি মনে হয় তোমাদের? হ্যাঁ, গৃহস্থালী থেকে, দেখো গৃহস্থালী আমরাই বসবাস করছি, গৃহস্থালীতে কিভাবে জল দূষণ হচ্ছে, বিভিন্ন আবর্জনা, বর্জ্য পদার্থ, সেগুলো এবং দৈনন্দিন খাবারের যে সবজির খোসা, যে তারপরে এছাড়াও বিভিন্ন প্লাস্টিক, সেগুলো আমরা কি করছি, একটা নির্দিষ্ট জায়গায় না ফেলে যেখানে সেখানে ফেলে দিচ্ছি। দেখবে এই যে বর্ষাকালে বিভিন্ন জায়গায় রাস্তার উপরে জল দাঁড়িয়ে যায়, মানে জল জমে যায়, ড্রেনের জল জমে যাচ্ছে, একটা যে জায়গা দিয়ে জল পাস হওয়ার জায়গাতে গিয়ে দেখবে প্লাস্টিকই হচ্ছে প্রধান কারণ। মানে প্লাস্টিকটা এমন ভাবে আটকে গেছে জল আর যেতে পারছে না। তাহলে এর জন্য দায়ী আমরা।
এছাড়াও এখনো গ্রামের দিকে বিভিন্ন জায়গায় শৌচাগারের যে মল হোক মূত্র হোক তারা এখনো যে কোনো জায়গায় নিক্ষেপ করে দিচ্ছে, জলের ওপরে ফেলে দিচ্ছে, জল দূষিত হয়ে যাচ্ছে। ঠিক আছে? বা যদি পুকুরে বা কোনো জলাশয়ে যদি আমরা গবাদি পশু স্নান করি, স্নান করাই আর কি, গবাদি পশু স্নান করাই, ডিটারজেন্ট দিয়ে জামা কাপড় ধুই, তার থেকে যে সাবান জল যেগুলো বেরোয়, তাহলে এগুলো থেকেও কিন্তু জল দূষিত হতে পারে। ঠিক আছে? এবং হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্র থেকে সেগুলো থেকেও যে বর্জ্য পদার্থ নির্গত হচ্ছে সেখান থেকেও ব্যাপক পরিমাণে জল দূষিত হতে পারে। বোঝা গেল? দুটো কারণ বললাম। কি বললাম প্রথমে? শিল্প বা কলকারখানা থেকে জল দূষণ, আর একটা বললাম গৃহস্থালী থেকে জল দূষণ। এগুলো আমরা কিন্তু পরিচিত, তাই না? আচ্ছা, এরপরে হচ্ছে কৃষি ক্ষেত্র থেকে জল দূষণ। বলতো কৃষি ক্ষেত্রে কিভাবে জল দূষণ করা হচ্ছে, মানে কিভাবে জল দূষণ হয় কৃষি ক্ষেত্রের মাধ্যমে? আমরা তো কৃষিকাজ করছি নিজেদের প্রয়োজনে, খাদ্যশস্য উৎপাদনের জন্য, খাদ্যের বৃদ্ধির জন্য। তাহলে সেখান থেকে কেন জল দূষণ হবে মনে হয় তোমাদের? জল দূষণ কিন্তু সেখান থেকেও হতে পারে। কিভাবে জল দূষণ হচ্ছে? কারণ আমরা এই যে গাছগুলোকে বৃদ্ধি করার জন্য অতিরিক্ত পরিমাণে সার ব্যবহার করছি, রাসায়নিক সার ব্যবহার করছি, কীটনাশক। দেখবে এখন প্রত্যেকটা যে কোনো জায়গায় যদি চাষ করতে গেলেই দেখবে প্রত্যেকটা গাছে ব্যাপক পরিমাণে কীট পতঙ্গ সেখানে আক্রমণ করছে। তো তাদের জন্য কীটনাশক বা আগাছা নাশক, যে বিভিন্ন গাছগুলোর গোড়ায় যেগুলো আগাছা তৈরি হয়, যেগুলো গাছের ওই মূল গাছের পুষ্টিকে ব্যাহত করে, সেই আগাছা মারার জন্য বা কীটনাশক মারার জন্য আমরা কিন্তু স্প্রে করতে হয়। তো এইগুলো যখন চাষের জলের সাথে জলটা গিয়ে যখন ড্রেন বা নালার মাধ্যমে থেকে আবার নদীতে গিয়ে মিশে যাবে, তার ফলেও কিন্তু জল দূষিত হতে পারে। বোঝা গেল? এই যে ছবিটা দেখো স্প্রে করা হচ্ছে, এটা কিন্তু জলের সাথে স্প্রের কিছু অংশ মিশে যাচ্ছে, তো জলটা দূষিত হয়ে যাচ্ছে। হয়ে যাওয়ার ফলে সেই জলটা আর তার যে গুণাগুণ ধর্ম সেটা নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে? এরপরে বলছে তেজস্ক্রিয় পদার্থ থেকে দূষণ। তেজস্ক্রিয় পদার্থ কিভাবে দূষণ হয়? বিভিন্ন জায়গায় পারমাণবিক চুল্লি রয়েছে, বা যেগুলো বিভিন্ন মানে যেখানে রিসার্চ করা হয় সেখানেও প্রচুর পরিমাণে তেজস্ক্রিয় পদার্থ খুব সাবধানের সাথে সেগুলো রিসার্চ করা হচ্ছে, গবেষণা করা হচ্ছে। তো এইখান থেকে যদি কোনোভাবে এই তেজস্ক্রিয় পদার্থ জলের সাথে মিশে যায়, তাহলেও কিন্তু জল ব্যাপক পরিমাণে দূষিত হতে পারে। এবং এই তেজস্ক্রিয় যে পদার্থগুলো, এই পদার্থ যদি জলের সাথে মিশে যায়, এটার থেকে বাঁচার কোনো উপায় নেই। মানে এর দীর্ঘমেয়াদী প্রক্রিয়া অনেক দিন। একটা জায়গায় যদি তেজস্ক্রিয় পদার্থ মিশে যায়, দেখা গেলো 5-7 বছর ধরে সেই জায়গার জল কিন্তু ভালো থাকবে না, এবং সেটা যদি কোনো অঞ্চলে মানুষ সরাসরি ভাবে কোনো এফেক্ট হয়, সেটা বহু দিন ধরে তার প্রক্রিয়া চলতে থাকে। ঠিক আছে? 3 নম্বর কারণ হচ্ছে খনিজ তেল থেকে দূষণ। কিভাবে হয় খনিজ তেল থেকে দূষণ বলো তো আমাকে? দেখবে তোমরা যখন এই যে বর্ষা তো শুরু হয়ে গেছে, বর্ষায় যখন যেখানে একটু জল জমে থাকে সেইখানে দেখবে জলের ওপরে তেলের একটা আস্তরণ থাকে। থাকে কেন বলো থাকে? সেখানে কেউ কি তেল ছিটিয়ে দিয়েছে? কেউ কিন্তু তেল সেখানে ছিটিয়ে দেয়নি। তো কিভাবে হলো সেখানটাতে? এই যে রাস্তার যে যানবাহন গুলো চলছে, ঠিক আছে, তার থেকে কিছু পরিমাণ ইঞ্জিন থেকে হোক বা কোথা থেকে হোক, ধোঁয়ার মাধ্যমে হোক, কিছু পরিমাণ তেল কিন্তু এই জলের সাথে চলে যাচ্ছে। আর তেল আর জল কি মেশে? মেশে না। সেটা কিন্তু ওপরেই থেকে যায় এবং এই জলটাকে সম্পূর্ণভাবে দূষিত করে দেয়। এইটা গেল আমাদের সামনে খুব ছোট্ট জলের ওপরে, বৃষ্টির সামান্য জল দাঁড়িয়েছে তার উপরে। যদি সমুদ্রের বৃহৎ অংশ জুড়ে, প্রচুর বড় একটা অংশ জুড়ে যদি এই যে খনিজ তেল মিশে যায়,
তাহলে সেইটাকে কি আমরা কি বলবো? দেখো ছবিটা আমি দেখিয়েছি, একটা জাহাজ, তার চারিদিকে দেখো খনিজ তেল ব্যাপক হারে ছড়িয়ে গেছে। এটা কিন্তু কেউ ইচ্ছা করে দেয়নি, কোনো দুর্ঘটনা ঘটেছে বা কোনো যে তেলের যে ড্রাম গুলো থাকে, কন্টেনার গুলো থাকে, সেগুলো কোনোভাবে দুর্ঘটনার কারণে সেগুলো সমুদ্রে পড়ে গেছে, যার ফলে ব্যাপক পরিমাণ জল কিন্তু তেলের দ্বারা দূষিত হয়ে গেছে। এবং এর জন্য সব থেকে ক্ষতিকর প্রভাব কারা পড়ছে? এই সমুদ্রে ওই অংশে বসবাসকারী বিভিন্ন মাছ, ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী এবং সার্বিকভাবে তাদের বাস্তুতন্ত্র সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট হওয়ার জন্য কি হচ্ছে? ব্যাপক পরিমাণে জল দূষণ হচ্ছে। দেখো এই যে পাশে একটা ছবি দেখিয়েছি, এটাকে আমরা পেলিকান পাখি বলি। দেখো এই যে খনিজ তেলটা ওরা যে অঞ্চলে বসবাস করে সেইখানে পড়ে গেছে, যার জন্য পাখিটার কি অবস্থা হয়েছে, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আচ্ছা, এরপরে আরো যে তিনটে কারণ, সেগুলো হচ্ছে তাপীয় দূষণ। কি তাপীয় দূষণটা কি? যে তাপবিদ্যুৎ কেন্দ্র আছে বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে, এখান থেকেও কিছু পরিমাণ বজ্র জল নিক্ষেপ করতে হয় এবং গরম জল থাকে। সেই গরম জলও দেখা গেল সেটাকে ঠান্ডা না করে, এটা যদি জলাশয়ে রেখে ঠান্ডা করা যায়, তাহলে সেই জলটা পরে যদি কোনো জায়গায় মিশিয়ে দেওয়া যায় কোনো সমস্যা হবে না। কিন্তু সেই জলটাকে ঠান্ডা না করে গরম অবস্থায় জলটাকে যে সরাসরি ড্রেনের মধ্যে দিয়ে বা পাইপের মধ্যে দিয়ে নালার মধ্যে, নদী বা সমুদ্রে নিক্ষেপ করা হয়, তার ফলে কিন্তু জল দূষণ হতে পারে এবং তার জন্য জলে অক্সিজেনের পরিমাণটাও কমে যায়। ঠিক আছে? বায়ু দূষণের জন্য জল দূষণ হচ্ছে। কিরকম কথা? বায়ু দূষণের জন্য জল দূষণ, কেমন একটা মনে হচ্ছে না? ঠিকই শুনছো। এই যে কলকারখানার ধোঁয়া, তাপবিদ্যুৎ কেন্দ্রের ধোঁয়া, ইটভাটার ধোঁয়া, যানবাহনের ধোঁয়া, এই যে দেখো পাশে আমরা ছবি দিয়েছি অ্যাসিড রেন, কালকেও তোমাদেরকে বলেছি অ্যাসিড বৃষ্টি যেটা, ঠিক আছে? এখান থেকে নাইট্রাস অক্সাইড আর সালফিউরিক অ্যাসিড, এগুলো যখন সালফার ডাই অক্সাইড, এগুলো যখন বৃষ্টির জলের সাথে মানে উপরে গিয়ে মেঘের সাথে মিশে যাচ্ছে, মিশে গিয়ে এখানে সালফার ডাই অক্সাইড আর নাইট্রোজেন অক্সাইডে বিক্রিয়া করছে। বিক্রিয়া করে কি করছে? সেই জলকে সম্পূর্ণরূপে আম্লিক করে দিচ্ছে, এটাকে অ্যাসিড বলা হচ্ছে। তাহলে এই অ্যাসিড যখন অ্যাসিড নয়, অ্যাসিড বৃষ্টি রূপে যখন ভূপৃষ্ঠে নেমে আসছে, সেটা সামগ্রিকভাবে আমাদের পরিবেশে পড়ছে এবং সেটা কিন্তু একটা নির্দিষ্ট অঞ্চলে পড়ছে না, সামগ্রিক অঞ্চলে কিন্তু বৃষ্টিটি যেমন হয় সেরকম ভাবেই হচ্ছে। হওয়ার জন্য কি হচ্ছে? এই যে তার জন্য কিন্তু জল দূষিত হয়ে যাচ্ছে। ঠিক আছে? এবার হচ্ছে আর্সেনিক দূষণ, যেটা আমি শুরুতেই বলছিলাম, যে মাটির নিচের যে জল, সেই জলটাকে যদি আমরা অনিয়ন্ত্রিতভাবে ব্যাপক হারে তুলে নিই, তো সেইখানটা যে ফাঁকা জায়গা তৈরি করে, সেখানে কিন্তু আর্সেনিকের যৌগ বাতাসের সঙ্গে বিক্রিয়া করে ব্যাপকভাবে একটা বিষাক্ত যৌগ তৈরি করে এবং এইটা জলের সাথে মিশে যায়, মিশে গিয়ে জল দূষিত হতে পারে। ঠিক আছে? এইভাবে জল দূষিত হয়। আমাদের পশ্চিমবঙ্গে ব্যাপক পরিমাণ, অর্থাৎ পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের অঞ্চল, বিশেষ করে মুর্শিদাবাদ থেকে শুরু করে আরো নিচের দিকে নদী, এবং আমাদের ইভেন দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, এগুলো পূর্ব পশ্চিম উভয় দিকে কিন্তু আর্সেনিকের মাত্রা ব্যাপক হারে বেড়ে গেছে। কারণ এত অতিরিক্ত পরিমাণে ভৌম জলটাকে তুলে নেওয়া হয়েছে, নিয়ে আমরা ব্যবহার করছি, তার জন্য কিন্তু আর্সেনিকের পরিমাণ বেড়ে যাচ্ছে। ঠিক আছে? এবং এই আর্সেনিকের জন্য কিন্তু রোগও হয় আমাদের মানুষের, ব্যাপক পরিমাণে রোগও হয়। তবে এইখানটাতে আমি জল দূষণের কিছু বাস্তবিক ক্ষতিকারক প্রভাব আমি এখানে আলোচনা করছি। সেটা হচ্ছে কিরকম? 1932 সালে জাপানের মিনামাটা উপসাগর, সেইখানটা রাসায়নিক একটা কারখানা থেকে বর্জ্য পদার্থ সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল। ফেলার জন্য কি হয়েছে? সেইখান থেকে ফেলে দেওয়ার জন্য সেইখানকার মানুষ এখনো কিন্তু অসংখ্য মানুষ
তারা অসুস্থ অবস্থায় দেখা যায়, এখনো অসুস্থ অবস্থা থেকে লক্ষ্য করা যায়। ঠিক আছে, এবং প্রচুর পরিমাণে মানুষও সেখানে মৃত্যুর সম্মুখীন হয়েছিল। এছাড়াও এই যে পরপর ছবিগুলো দেখিয়েছি সব দেখো অনেক সময় যুদ্ধের সময় হতে পারে বা যে কোনো কারণে। এটা হচ্ছে সামুদ্রিক ভাসমান একটা জাহাজ, এই যে প্রথম ছবিটা ভাসমান জাহাজ, এখান থেকেও সমুদ্র তলা থেকে তেল তোলা হয়। তো ওখানেও যদি কোনো যান্ত্রিক গোলযোগ হয় তার জন্য কিন্তু সমুদ্রের তেল ছড়িয়ে পড়তে পারে, তার জন্য অসংখ্য সামুদ্রিক প্রাণীরও মৃত্যু হয়। ঠিক আছে, পাশে একটা ছবি দেখিয়েছি দেখো, হলদিয়া পেট্রো রসায়ন শিল্প, আমাদের মেদিনীপুরেই রয়েছে হলদিয়া পেট্রো রসায়ন শিল্প। তো এখান থেকেও হয়তো সরাসরি কিছু জল নদী সেই অংশে মিশছে, বা সেখানটাতে বাণিজ্যের জন্য ব্যাপক পরিমাণ জাহাজের আনাগোনার জন্য জল কিছু দূষিত হচ্ছে। তার ফলে সেখানটাতে লক্ষ্য করা গেছে, মূল্যায়ন করা হয়েছে, সেইখানটায় যে নদীর মোহনাতে, হলদির মোহনায় ইলিশ মাছের আনাগোনা অনেকটাই কমে গেছে। আগে যে পরিমাণ ইলিশ মাছ এই অংশে সংগ্রহ করা যেত এখন আর সেটা পাওয়া যায় না বলতে গেলেই চলে। ঠিক আছে, এছাড়াও কিছু কিছু কারণ আছে, যেটা হচ্ছে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড। কলকাতার পূর্ব দিকে একটা অংশ আছে যেটাকে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড বলা। এই অংশটা তৈরি করা হয়েছে যে কলকাতার এই যে জলটা, এই দিকটা পূর্ব দিক দিয়েই কিন্তু নালার মাধ্যমে হোক বা বিভিন্ন খাল মাধ্যমে হোক সেই জলটাকে পাস করে দেওয়া হবে। ঠিক আছে, তো এই ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড সব দিক থেকে আমাদের কাছে গুরুত্বপূর্ণ, এটা উল্লেখযোগ্য একটা গুরুত্বপূর্ণ জলকেন্দ্র বলতে পারি আমরা। এবং সেইখানটাতেও দূষণের পরিমাণটা এতটাই বেড়ে গেছে, সেখান থেকে আগে যে পরিমাণ মৎস্য সংগ্রহ করা হতো, দেখো এখানটা আমি মাছের ছবি দেখিয়েছি অনেকটা, এই জন্যই দেখিয়েছি প্রচুর পরিমাণে মাছ এখানে কিন্তু উৎপাদন হয়, এবং আমাদের যে বাজারের দৈনন্দিন একটা মাছের চাহিদা কিন্তু এই অংশ থেকে মিটে যায়। ঠিক আছে, তো দূষণের মাত্রা বেড়ে যাওয়ার জন্য এইখানটাতেও মাছের চাষ অনেকটাই কমে গেছে। ঠিক আছে, তো আর্সেনিকের কারণ সম্পর্কে আমি বলছিলাম। দেখো আর্সেনিকের জন্য, এই রোগটা হয় আর্সেনিকের জন্য, যেটাকে আমরা বলি ব্ল্যাক ফুট ডিজিজ। ঠিক আছে, তো মাটির নিচে অতিরিক্ত পরিমাণে আর্সেনিকের মাত্রা বেড়ে গেছে, এবং সেই জল যখন মানুষ গ্রহণ করছে বা পান করছে তার জন্য কিন্তু এই হাত বা পায়ের এরকম ক্ষত হয়ে যায়, কালো কালো ক্ষত হয়ে যায়, সেটাকে আমরা বলি ব্ল্যাক ফুট ডিজিজ। ঠিক আছে, এছাড়াও তোমার চর্মরোগ হতে পারে, চামড়ার রোগ হতে পারে, রক্তাল্পতা হতে পারে, ফুসফুস বা ত্বকের ক্যান্সার হতে পারে। ঠিক আছে, আরো কিছু দূষণের কথা বলা হয়েছে, সেগুলো খুব ভালোভাবে তোমরা একটু জেনে রাখো। ফ্লুরাইড দূষণ থেকে হয় ফ্লুরোসিস। ঠিক আছে, পারদ দূষণে হয় মিনামাটা। ঠিক আছে, আচ্ছা এই যে ফ্লুরোসিস হয় দাঁত এবং হাড়ের সমস্যায়, পারদ দূষণে হয় মিনামাটা। এই মিনামাটা রোগ মানুষ সম্পূর্ণভাবে কি হয়, অনেক সময় পঙ্গু হয়ে যায়, বিকলাঙ্গ হয়ে যায়। আচ্ছা, ক্যাডমিয়াম দূষণে হয় ইতাই ইতাই। এখানে কটা রোগের কথা আমি তোমাদের সামনে এখনই বললাম, বলো? একটা বললাম ব্ল্যাক ফুট ডিজিজ, কিসের জন্য হয় বলো? আর্সেনিকের জন্য হয়। আচ্ছা, তারপরে বললাম ফ্লুরোসিস, কিসের জন্য হয়? ফ্লুরাইড থেকে হয়। পারদ দূষণের জন্য কি হয়? মিনামাটা হয়। ক্যাডমিয়ামের দূষণের জন্য কি হয়? ইতাই ইতাই হয়। ঠিক আছে, এই রোগগুলোর নাম কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা জল দূষণের আরেকটা ক্ষতিকর প্রভাব, সেটা হচ্ছে ইউট্রিফিকেশন। একদম সহজ একটা পদ্ধতি, মানে সহজ একটা নাম, ইউট্রিফিকেশন। সহজ নাম না? একদম সহজ, একটু ভালো করে মনে রাখবে তাহলে মনে থাকবে, ইউট্রিফিকেশন। ঠিক আছে, তো কেন হয় এই ইউট্রিফিকেশনটা? এটা হয় মূলত, একদম সোজা কথা যদি আমরা বলি, জলে যদি
অক্সিজেনের পরিমাণ, জলে তো এই বায়ুর মতো অক্সিজেন থাকে না, জলে কি অক্সিজেন থাকে? দ্রবীভূত অক্সিজেন। জলজ যে প্রাণীরা আছে, মাছ আছে, তারা কিন্তু দ্রবীভূত অক্সিজেন নিয়েই বেঁচে থাকে। তো জলে এই দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ যদি কমে যায়, তাহলে কিন্তু জলজ প্রাণীরা বিপদের সম্মুখীন বা মারা যেতে পারে। ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে ইউট্রিফিকেশন। কিভাবে হয়? দেখা গেল আমরা এই যে জলে প্রচুর পরিমাণ পুকুর পাড়ে সাবান কাচ্ছি, বাসন মাজছি, তারপরে গবাদি পশু স্নান করাচ্ছি, এছাড়াও যদি তোমার সার প্রয়োগ করা হয় কোনো মানে তোমার যে চাষের যোগ্য জমিতে, সেই জল যখন পৃষ্ঠপ্রবাহ রূপে অর্থাৎ বৃষ্টির জলের মাধ্যমে নদীতে গিয়ে এবার ওই জলাশয়ে গিয়ে মিশছে, ঠিক আছে, তারপরে কি হচ্ছে, ওপরে অতিরিক্ত পরিমাণে কচুরিপানা বেড়ে যাচ্ছে, আগাছা শৈবাল জমে যাচ্ছে। ঠিক আছে, যদি জলের উপরিস্তরে বেশি পরিমাণে কচুরিপানা, আগাছা, শৈবাল জন্মায়, তাহলে সূর্যালোকের আলো কি জলে প্রবেশ করতে পারবে? বলো, পারবে কি? পারবে না। এইটা মনে করো জল, তাহলে এইটার জলের উপরে এরকম একটা কচুরিপানার স্তর রয়েছে, তাহলে সূর্যের আলো কি পাচ্ছে প্রবেশ করতে জলের মধ্যে? পারছে না, তাই তো? তাহলে যদি সূর্যের আলো যদি প্রবেশ করতে না পারে, তাহলে যে জলজ বিভিন্ন উদ্ভিদগুলো থাকে, অ্যালগি, যারা মাছ যেগুলো খেয়ে তাদের বেঁচে থাকে, তারা সেগুলো যদি না হয়, সেগুলো তাহলে অ্যালগি যদি মরে যায়, তাহলে কি মাছের খাদ্য বা জলজ প্রাণীদের খাদ্যের টান পড়বে, তাহলে তারা মৃত্যু এবং তারা মারা যেতে পারে। এই পদ্ধতিটা সম্পূর্ণ হচ্ছে ইউট্রিফিকেশন। এই ছবিটা ভালো করে দেখবে, ছবিটা দেখলেই একদম পুরো পরিষ্কার হয়ে যাবে। বোঝা গেল ইউট্রিফিকেশন কি? আচ্ছা, তোমরা একটু বলো তো, এখানে জল কিভাবে অপচয় হয়? অপচয় করো জল তোমরা? করো? করো না? আচ্ছা, আমি একটু বলি, দেখো অপচয় করো কিনা, তারপরে আমি আবার জিজ্ঞাসা করবো। যখন স্নান করি আমরা বা জামা কাপড় কাচি, আমাদের তো এক বালতি জল হলেই অনেক সময় স্নান করা হয়ে যায়। আমরা কি করছি? জলটা নিয়ে খেলা করছি, এক মগ জল দিয়ে ওইদিকে ছুঁড়ে দিচ্ছি, এর গায়ে দিচ্ছি, জলটাকে নষ্ট করছি। দেখবো অনেক সময় রাস্তার ধারে বিভিন্ন যে কলগুলো আছে, সেই কলগুলো কিন্তু আমরা ভাবছি যে আমার বাড়ির জল নষ্ট হচ্ছে না, জলটাকে ছেড়ে রেখে চলে আসলাম, কিন্তু জলটা কিন্তু নষ্ট হচ্ছে, এবং এটা যে কোনো ভাবে হোক ভৌম জলটাই নষ্ট হচ্ছে। যদি এই জল এরকম ভাবে অপচয় হতে শুরু করে, তাহলে কিন্তু আমাদের জল সংকট দেখা দিতে খুব একটা বেশি আর সময় লাগবে না। অবশ্য এখন দেখা দিচ্ছেই। গ্রীষ্মকাল আসলে ভালোভাবে তোমরা খেয়াল করতে পারবে জলের সংকটটা। কিছু কিছু জায়গায় জল পাওয়া যায় না, আমাদের ইন্ডিয়াতেও শুরু হয়ে গেছে, আফ্রিকাতে তো ছিলই। আফ্রিকাতে ব্যাপক পরিমাণ জলসংকট দেখা দিচ্ছে, মহারাষ্ট্রেও দেখা দেয়, রাজস্থান তো মরু অঞ্চল, সেখানে তো জলসংকট দেখা দেয়। কিছু কিছু জায়গায় দেখা যায় বাড়ি থেকে 10 থেকে 12 কিলোমিটার, 14 কিলোমিটার, 15 কিলোমিটার গিয়ে এক কলসি বা 1 ড্রাম জল তারা সংগ্রহ করতে পারছে। তো সেই জন্য আমাদের মনে রাখতে হবে, যতটা পরিমাণ জল আমরা সংগ্রহ করতে পারি, জলের যাতে অপচয় না হয়, সেটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে? তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা তারা কি বলছে? তারা বলছে দৈনন্দিন একটা মানুষের 20 লিটার পর্যন্ত যদি জল হয়, সকাল থেকে রাত অবধি সবকিছু কার্যের জন্য তার কাজ মিটে যায়। কিন্তু আমরা কি করি? 20 লিটারের জায়গায় 30 লিটার, 40 লিটার জল নিজেদের মতো ইচ্ছা মতো করে ব্যবহার করে সেগুলো নষ্ট করছি। এবং যেখানে জল প্রয়োজন, তারা দেখা গেল তারা 5 লিটার জলও পাচ্ছে না তাদের সামান্য দৈনন্দিন কাজ মেটানোর জন্য। এছাড়াও জলটা যে পান করবে, তার জন্য তারা জল পাচ্ছে না। তো এইগুলোকে আমাদের মাথায় রাখতে হবে, এবং জল যাতে অপচয় না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এর পাশাপাশি জল দূষণ প্রতিরোধের কি কি উপায় আছে, সেগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। আমরা যদি একটু সচেতন ভাবে চলাফেরা করি, জীবনযাপন করি,
তাহলে কিন্তু এই জল দূষণ আমরা সহজেই বন্ধ করতে পারি। কারণ মানুষই জল দূষণ করছে, তো মানুষের দ্বারাই কিন্তু এই দূষণ আবার প্রতিরোধ করা সম্ভব। এখানে ছবিটা দেখো, দেখিয়েছি জাস্ট মেসেজ একটা, একটা মাছ দেখো জল থেকে উঠে এসে কি বলছে, স্টপ ওয়াটার পলিউশন, সেভ আস। তার মানে কি বলছে বলতো, তাদেরকে বাঁচানোর আর্জি করছে। কেন করতে হবে? তাদেরও তো বাঁচার অধিকার রয়েছে তাদের নির্দিষ্ট বাসস্থানে, নির্দিষ্ট স্থানে, তাই না? তারা আমাদেরকে মানে কাকুতি মিনতি করছে যে আমাদেরকে বাঁচান। দেখো এই যে মাছটা, তার চারিপাশে দেখো ব্যাপক পরিমাণে বর্জ্য পদার্থ থেকে প্লাস্টিকের দ্রব্য সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তো তাদের বসবাসের অযোগ্য হয়ে উঠছে। এই যে বড় বড় তেলের ড্রাম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেই জন্য তারা বলতে বাধ্য হচ্ছে, এই জন্য মেসেজটা দেওয়া হলো, সেভ আস, স্টপ ওয়াটার পলিউশন। তাই না? আমরাও যদি কোনো পরিবেশে বসবাস করতে করতে যেটা আমাদের পরিবেশের অসহ্য হয়ে উঠবে, আমরা কি বলবো? আমাদেরকে বাঁচাও, তাই না? আচ্ছা, কি কি কাজ করলে এই জল দূষণ বন্ধ করা যেতে পারে? একটা হচ্ছে যে জলাশয়, নদী বা সমুদ্রের জলে নোংরা আবর্জনা আমরা সরাসরি ফেলবো না, এবং গরু মোষ স্নান করাবো না, কাপড় কাচাও আমাদেরকে বন্ধ করতে হবে। ঠিক আছে? চাষের ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণে কীটনাশক সার বা অতিরিক্ত রাসায়নিক সার দেওয়া বন্ধ করতে হবে, যতটা পরিমাণে জৈব সারের পরিমাণ বাড়াতে হবে। শহর এবং কলকারখানার দূষিত বর্জ্য জল শোধন করে তবেই নদী বা সমুদ্রে ফেলা উচিত। তাহলে এই যে জলটা তো ফেলবে, কিন্তু সেটাকে যদি আমরা ফিল্টার করে নিই আগে থেকে, তারপরে যে জলটা ফেলি, তাহলে তার মধ্যে যে রাসায়নিক পদার্থগুলো মিশে ছিল সেগুলো অনেকটাই কেটে যাবে, তো জল দূষণের পরিমাণ খানিকটা হলেও কমে যাবে, তাই না? আচ্ছা, তাপবিদ্যুৎ এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে বর্জ্য গরম জল, সেটাকে ঠান্ডা করে তবেই নদী বা সমুদ্রে নিক্ষেপ করা উচিত। তাহলে এইভাবে সচেতন হতে হবে বিভিন্ন শিল্প গোষ্ঠীগুলোকে। বিভিন্ন রকম ব্যাকটেরিয়া, শৈবাল এবং রাসায়নিকের মাধ্যমে সমুদ্রে ভাসমান তেলের দূষণ রোধ করা যায়। এই সমুদ্রে যে ভাসমান তেল যেগুলো পড়ে রয়েছে, এগুলো কিন্তু ব্যাপক হারে বাস্তুতন্ত্রের ক্ষতি করছে। তো যাতে সেগুলোকে বন্ধ করা যায়, আমাদের সচেতন থাকতে হবে, এবং বিভিন্ন শৈবাল বা রাসায়নিক মাধ্যমে সেগুলোকেও দূর করা যায়, তো সেগুলো আমাদেরকে করতে হবে। নিরাপদ পানীয় জলের জন্য নলকূপের জলের দূষণের বৈজ্ঞানিক পরীক্ষা করতে হবে, এবং বিশুদ্ধ পানীয় জলের সরবরাহের ব্যবস্থা করতে হবে। তো দেখো, আমরা প্রচুর পরিমাণে যেহেতু ভৌম জলটাকে উত্তোলন করে ফেলেছি, যার জন্য কি হয়েছে, যার জন্য আমাদেরকে আর্সেনিকের পরিমাণ বেড়ে গেছে। তো সব জায়গার যদি নলকূপ খনন করে সেখানে আগে বৈজ্ঞানিক পদ্ধতিতে পরীক্ষা করতে হবে যে জলের মধ্যে কোনো দূষণ হয়েছে কিনা, রয়েছে কিনা, তারপরে এই জলটাকে আমাদেরকে পান করতে হবে বা গ্রহণ করতে হবে। ঠিক আছে? তোমাদের আর কি কারো মনে পড়ছে আর অন্য কোনো ভাবে জলের দূষণ বা জলের অপচয় বন্ধ করা যেতে পারে? বলো। যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করা উচিত নয়, এখনো গ্রামের দিকে কিছু কিছু অংশে এগুলো হতে পারে। গৃহস্থলী আবর্জনা ফেলা উচিত নয়, ঠিকই বলেছো। এই এর জন্য আমাদেরকে ব্যাপক পরিমাণ সচেতন হতে হবে। ঠিক আছে? তো এইগুলো করলে কিছু পরিমাণে আমরা জল দূষণ বন্ধ করতে পারবো, রোধ করতে পারবো, তাই না? আচ্ছা, তো এখনো অবধি যা বললাম, কারোর কি কোথাও বুঝতে কোনো সমস্যা হচ্ছে? হয়নি তো? সবাই বুঝতে পেরেছো? তো দেখো, আমি মাঝে মাঝে কিছু প্রশ্ন বলেই দিয়েছি, আরো কিছু প্রশ্ন আমি তোমাদের সামনে রেখেছি। তো এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা একটু ভালোভাবে বাড়ি থেকে একটু জেনে আসবে। ঠিক আছে? তাহলে কিন্তু তোমাদের অনেকটাই তৈরি হয়ে যাবে। জল দূষণ কাকে বলে আমি বলেছি, জল দূষণের কারণগুলি আছে, এই কারণগুলো বলেছি। আর্সেনিক দূষণ বলেছি, ইউট্রিফিকেশন বলতে কি বোঝো বলেছি। ইউট্রিফিকেশন বোঝা গেছে? কার কোনো সমস্যা আছে? ভেরি গুড। ইথাই, ইথাই কি, কোন কার মাধ্যমে হয় বলো তো? ক্যাডমিয়ামের মাধ্যমে। ভেরি গুড।
গৃহস্থালী থেকে জল দূষণ কিভাবে হয় আলোচনা করো। তো এই প্রশ্নগুলো তোমরা একটু বাড়ি থেকে ভালোভাবে দেখে আসবে, ঠিক আছে? তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। পরে আবার অন্য কোনো ক্লাসে আমাদের দেখা হবে, ঠিক আছে? সবাই ভালো থাকবে, ধন্যবাদ, এবং সবাই এটা আবার ভালো করে একটু পড়ে নেবে, ঠিক আছে? থ্যাংক ইউ।